এক প্লেট ভাতের জন্য আমার ভাইয়ের জীবনটা এরকম শেষ হইতে পারে। ওকে ছাড়াই নিতে হলে 35,000 টাকা দিতে হবে। মানসিক রোগী, ও কখনো মোবাইল চুরি করতে পারে না। ছেলের মামা তো বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি মহল, বুঝে হোক না বুঝে হোক, তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য কিছু এজেন্ডা নিয়ে রাজপথে নেমেছে। এই এজেন্ডাটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটি কুচক্রী মহল কাজ করছে, যারা দেশে বিদেশে বসে বিভিন্ন উস্কানি দিচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে, বিভিন্ন সংঘাত ছড়িয়ে দিচ্ছে, তিলকে তাল বানানোর চেষ্টা করছে, কখনো হিন্দু ভাইদেরকে রাজপথে নামানোর চেষ্টা করেছে, কখনো আপনার কি বলে আনসারদেরকে রাজপথে নামার চেষ্টা করছে, কখনো অন্য ধর্মের মানুষদেরকে রাজপথে দাবি নিয়ে নামানোর চেষ্টা করছে। এভাবে করে একটার পর একটা তাদের প্রবলেম বাংলাদেশের এই সরকারের জন্য তারা চলমান রেখেছে এবং করে যাচ্ছে। সম্মানিত দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা সকলেই জানেন যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, অমানবিক একটি ঘটনা ঘটে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে একজন শিক্ষার্থী অর্থাৎ একজন ভাই তোফাজ্জল ভাইকে তারা প্রাণে মেরে ফেলেছে। নির্দোষ নিরপরাধ একজন মানুষ, এমনকি যে ভারসাম্যহীন, ইতিমধ্যে তাকে নিয়ে আরও কিছু চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে, এমনকি নতুন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। যে বিষয়গুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন যে তোফাজ্জলকে কি মারার আগে থেকে কোনো প্ল্যান ছিল। তারাও যদিও বলছে তারা আবেগ আপ্লুত হয়ে তারা আবেগের কারণে মেরেছে, কথাগুলো কতটুকু বাস্তবতা রয়েছে ইতিমধ্যে বিস্তারিত আপডেটগুলো আপনাদের মাঝে একের পর এক তুলে দেবো প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এক প্লেট ভাতের জন্য আমার ভাইয়ের জীবনটা এরকম শেষ হইতে পারে। ওকে ছাড়াই নিতে হলে 35,000 টাকা দিতে হবে। মানসিক রোগী, ও কখনো মোবাইল চুরি করতে পারে না। ছেলের মামা তো আবার আমরা দুধ খাইব, আমরা একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তো ওরা যদি ফুফাতো ভাই বলে বলা হয় সেটা মানে হতো, আমার ভাইয়ের মতো একদম যখন মানে পরশু দিনকে তোফাজ্জলকে মারা হয়েছে তখন আমরা কেউই জানি না। ওর কাছে 3টে নাম্বার মুখস্থ ছিল, আমার বাবার নাম্বার, ওর ভাবির নাম্বার এবং ওর চাচাতো ভাইয়ের নাম্বার। তখন আমার বাবা ফোনটা রিসিভ করার পরে বলছে যে তোফাজ্জল এরকম মোবাইল চুরি করছে, ওকে ছাড়াই নিতে হলে 35,000 টাকা দিতে হবে। এখন আমার বাবা ঘরে ফোনটা কাটে দিয়ে আমাকে কল দিয়েছে যে এরকম তুমি একটু কথা বলে দেখো। পরে আমি ওনাকে ফোন দিয়েছি যে ভাই এরকম তোফাজ্জল নামে কাউকে কি আপনারা ধরছেন এরকম। তখন আমি ওকে বারবার বুঝাইতে চাইছিলাম যে ও মানসিক রোগী, ও কখনো মোবাইল চুরি করতে পারে না। হয়তো ভাতের জন্য বা কারো কাছ থেকে ভাত খাবার জন্য টাকা নিতে পারে বা ওইটা নিয়ে করতে পারে, কিন্তু ও মোবাইল চুরি করতে পারে না। কিন্তু ওনারা বারবার বলতেছিল যে একটা মানুষ মামার নাম্বার মুখস্থ না থাকে, চাচাতো ভাইয়ের মুখস্থ, সে কখনো পাগল হইতে পারে না। এরপরে তো আমি বলতেছি যে ঠিক আছে, ও যদি কোনো অন্যায়ও করে থাকে তাহলে ওরা প্রশাসনের কাছে তুলে দেন, আপনারা আইনের হাতে তুলে নিন না। আর ওরাকে এইরকমের একটা কুকুরের মতো বিড়ালের মতো মারবে একটা মানুষ, তো কুকুর, আমরা একজন মানুষ, তারপরে একটা কুকুর বিড়ালরাও এরকমের অত্যাচার করে মারতে পারি না। ওরা যেভাবে মারা হয়েছে, এক প্লেট ভাতের জন্য আমার ভাইয়ের জীবনটা এরকম শেষ হইতে পারে না। এক প্লেট ভাতের জন্য ওর জীবনটা এরকম শেষ হইতে পারে না। এটা কোনো মানুষ না, এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের এইরকমের বিবেকহীন কাণ্ড, সেটা একটা জীবনের বিনিময়ে একটা প্লেটে ভাত পাইবে, সেটা তো হইতে পারে না। এর সঠিক বিচার চাই, জীবনের বদলে জীবনের চাই। ওকে যেরকম মারা হয়েছে এর চাইতে নিকৃষ্টভাবে যেন তোফাজ্জলের যারা আসামি তারা যেন বিচার পায়। এইরকমের তোফাজ্জল যেন আর না করা যায় না, এবং বিচারটা যেন দ্রুত হয় সাধারণ ট্রাইব্যুনালে, এবং সাধারণ মানুষজন যেন এইটা দেখে শিক্ষা পায় যে তোফাজ্জলের মতো অসহায় মানুষকে আর যেন কেউ মারতে গেলে বুক কাঁপে। এইরকম একটা সঠিক বিচার হয়, তোফাজ্জলের যারা আসামি তারা যেন ফাঁসি হয় একদম, এবং এত দ্রুত যেন হয় যে প্রত্যেকটা মানুষ যেন শিক্ষা পায়। এবং এরকম ঢাকা ভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে এরকমের বিবেকহীন যারা জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, তাদের বিবেক মনুষ্যত্ব, তারা যেন দ্রুত ফাঁসি হয়। আর কিছু বলার নাই, সবাই দোয়া করবেন ওর জন্য। যে বাংলাদেশের 5ই আগস্ট স্বাধীনতা হওয়ার পরে নতুন একটি সরকার এদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যেই সরকারটিকে সম্পূর্ণ ব্যাকআপ দিয়ে
সহযোগিতা করে এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনায় সাহায্য করছেন, সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এটা নিশ্চিত যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অচল এবং তাদের পক্ষে এটা কার্যত পরিচালনা করা সম্ভব নয়। এর অন্যতম কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের সরকার নয়, কিংবা এটা কোনো বিশেষ কোনো সরকার নয়। এই সরকারটি সম্পূর্ণ একটি এমার্জেন্সি মুহূর্তে, যখন ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, তখন সেই দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের নেতৃত্বে এই সরকারটি পুনর্গঠিত হয়েছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশক্রমে বাংলাদেশের সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি মহল, বুঝে হোক না বুঝে হোক, তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য কিছু এজেন্ডা নিয়ে রাজপথে নেমেছে। এই এজেন্ডাটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটি কুচক্রী মহল কাজ করছে, যারা দেশে বিদেশে বসে বিভিন্ন উস্কানি দিচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে, বিভিন্ন সংঘাত ছড়িয়ে দিচ্ছে, তিলকে তাল বানানোর চেষ্টা করছে, কখনো হিন্দু ভাইদেরকে রাজপথে নামানোর চেষ্টা করেছে, কখনো আনসারদেরকে রাজপথে নামার চেষ্টা করছে, কখনো অন্য ধর্মের মানুষদেরকে রাজপথে দাবি নিয়ে নামানোর চেষ্টা করছে। এভাবে করে একটার পর একটা তাদের প্রবলেম বাংলাদেশের এই সরকারের জন্য তারা চলমান রেখেছে এবং করে যাচ্ছে। তাহলে এই সরকার আসলে আপনাদের সরকার, আমাদের সরকার, আমাদের জনগণের সরকার। আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে ফিরে পেয়েছি, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা দীর্ঘ 16 বছর পর্যন্ত যে জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম, সেখান থেকে একটু হলেও মুক্তি পেয়েছি। কিন্তু আজ এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল এই সরকারের পিছনে উঠে পড়ে লেগেছে। দেশবাসীকে মনে রাখতে হবে, এই সরকার সফল হলে আপনার গণতন্ত্র সফল হবে, আপনার বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সফল হবে, আপনার বাংলাদেশের আওয়ামী লীগের এই জুলুম অত্যাচার থেকে বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর ধারায় পরিচালিত হবে। কিন্তু যদি এই সরকারকে আমরা অসহযোগিতা করি, এক বাক্যে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে কোলাহলে ব্যস্ত থাকি, নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় ব্যস্ত থাকি, নিজেদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মাতামাতিতে ব্যস্ত থাকি, তাহলে অচিরেই আমাদের এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা বিপন্ন হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা মাঝে যে ভিডিওটি তুলে ধরলাম, যে ভিডিওগুলো আপনাদের মাঝে দেখালাম, একের পর এক ভিডিও দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। অথচ যে মানুষটির বাবা নেই দুনিয়াতে, বেঁচে মা নেই, তার বড় ভাই অভিভাবক হিসেবে ছিলেন, তিনিও বেঁচে নেই, তার আত্মীয় স্বজন এমনকি তার পাশে দাঁড়ানোর মতো তাকে নিয়ে কান্না করবে এমন মানুষও কিন্তু নেই। শুধু তার এলাকাবাসী ছেলেটি ভালো ছিল, কারো কোনো ক্ষতি করেনি যতদিন বেঁচে ছিল। এই জন্য এলাকাবাসীর যে মায়া আপনারা দেখেছেন, যে প্রত্যেকটি মানুষ কিন্তু কান্না করছে, কান্না জড়িত কণ্ঠে তারা বক্তৃতা দিচ্ছে, এমনকি বুক ফাটা কান্নাও আমরা দেখতে পেরেছি মহিলা অথবা পুরুষদের থেকে। প্রিয় দর্শক, যদি মানুষটি খারাপ হতো তাহলে সে এলাকাবাসী কেন কান্না করবে? এমনও আমরা দেখি বর্তমান যুগে এসে যে নিজের ফ্যামিলির মানুষ, তার নিজের ফ্যামিলিতে একজন মানুষ মারা গেলেও তার ফ্যামিলির মানুষে কান্না করে না, আর যেখানে এলাকাবাসীর মানুষ এভাবে বুক ফাটা কান্না করছে। প্রিয় দর্শক, এই তোফাজ্জল ভাইকে নিয়ে আর যারা এই কাজটি করেছে তাদেরকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।